সো হোয়াট ইজ রিসার্চ, আমি যদি একটু শুরুতে বলার চেষ্টা করি, দেখেন রিসার্চ বলতে আমরা আসলে কি বুঝি। তো এখানে একটা ফর্মাল ডেফিনেশন যে ক্রিয়েটিভ অ্যান্ড সিস্টেমেটিক ওয়ার্ক টু ইনক্রিজ দ্য স্টক অফ নলেজ। তার মানে হচ্ছে আমি একটা ক্রিয়েটিভ অ্যান্ড সিস্টেমেটিক, এটা কিন্তু আহ, কি স্ক্যাটার্ড কোনো ওয়ে না যে আমি আসলে এখানে যাব ওখানে যাব বা কিছু এক্সপ্লোর করবো, এমন না। অবশ্যই এক্সপ্লোর করা যেতে পারে, বাট একটা সিস্টেমেটিক একটা প্রসেস আছে। আপনি একদম আউটকাম পেয়ে যাবেন শুরু করলেই বা এরকম ব্যাপারটা এমন না। অ্যান্ড অবশ্যই এটা আমাদের নলেজ গেইন করবে এবং আমাদের এটা আসলে সোসাইটি কালচারে অনেক হেল্প করবে। ঠিক আছে, সো এইটাই যদি জানার চেষ্টা করি, তো দ্যাটস মিন আমি যদি একটু রিসার্চ শব্দটাকে ভাঙার প্ল্যান মানে চেষ্টা করি, তাহলে রিসার্চ তার মানে আমাকে বারবার সার্চ করতে হবে। তার মানে আমি যদি কোনো একটা প্রবলেম নিয়ে ভাবি, সেই প্রবলেমটার করসপন্ডিং এ আমাকে কি করতে হবে, সার্চ করতে হবে। এখন এই সার্চের থ্রোতেই আমি কিছু ফাইন্ডিংস পাবো, যে ফাইন্ডিংস গুলোকে নিয়ে আমার যে প্রবলেম সেই প্রবলেমের সাথে অ্যালাইন করতে পারি, এবং ওই অ্যালাইনমেন্টের থ্রোতে আমি কিছু কি করতে পারি, নতুন কিছু বের করে নিয়ে আসতে পারি। তো দ্যাট ইজ দ্য আউটকাম অফ রিসার্চ। তো আমি যদি একটু বলার চেষ্টা করি যে হোয়াই উই নিড রিসার্চ, সো আমি কিছু টার্মে ভাগ করেছি। যেমন গেইন নলেজ, অবশ্যই আমি ওই পার্টিকুলার, আমি যদি সাপোজ আমি হচ্ছে স্পেস নিয়ে চিন্তা ভাবনা করতেছি, তার মানে কি আমার স্পেস নিয়ে ভাবতে হবে যে স্পেসে কতগুলো গ্যালাক্সি আছে, কতগুলো আমার আদার্স যে জিনিসপত্রগুলো আছে, ব্ল্যাক হোল কি, বা এই ব্যাপারগুলো যদি আমি মাথায় নিয়ে আসি, তার মানে আমাকে এই ব্যাপারগুলোতে আইডিয়া গেইন করতে হবে, অবশ্যই নলেজ গেইন করতে হবে। অ্যান্ড কোর কনসেপ্ট, যে কোনো কিছু নিয়ে আমি যদি চ্যাট জিপিটি কিভাবে কাজ করে এটা নিয়েও যদি আমি ভাবনা চিন্তা নিই, তার মানে কি আমাকে আসলে জানতে হবে যে হাউ ইট ওয়ার্কস এবং এটার মেকানিজমটা কি, সেটা আসলে এক্সপ্লোর করতে পারি আমরা ওই কনসেপ্টটাতে। অ্যান্ড দেন কিউরিসিটি মাইন্ডস, অনেক সময় অনেক ধরনের কিউরিসিটি মাইন্ডস হয়, প্রবলেম হয়, যে প্রবলেমটা করসপন্ডিং আমরা কি করতে পারি, একটা প্রবলেম সলভ করতে পারি। সো রিসার্চ অলসো ক্রিয়েট দ্য অপরচুনিটি অফ প্রবলেম সলভিং। আমাদের রিয়াল লাইফে, ডেইলি লাইফে আমরা আসলে অনেক ধরনের প্রবলেম ফেস করি। সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আসলে যদি একটু নার্সিং করি, তাহলে আমরা কিন্তু একটা বেটার আউটকাম নিয়ে আসতে পারবো। তো আমি একটা একদম শেষের দিকে গিয়ে একটা সিলি এক্সাম্পল দিব, যদিও এটা আসলে আমাদের কাছে মনে হতে পারে সিলি এক্সাম্পল, বাট এটা আসলে কোন একটা ইউনিভার্সিটি ভিসি প্রেজেন্ট করেছিল, যে আসলে আমরা আসলে ডেইলি লাইফে যে একটা সামান্য যে প্রবলেম গুলোকে আমরা আসলে ইগনোর করে যাই, সেটার করসপন্ডিং কিভাবে একটা রিসার্চ হতে পারে। এন্ড অবশ্যই ক্রেডিবিলিটি, আমরা যদি কোনো কিছু মেক করতে পারি, আউটকাম বের করতে পারি, অবশ্যই সেটার ক্রেডিট আমাদের থেকে যাবে এবং সেটা আসলে মানুষ ইউজ করলে আমাদের যুগ যুগ ধরে আমাদের নাম মানুষ নিবে। অ্যান্ড অলসো যেটা মেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনেকেরই ইউনিভার্সিটিতে অ্যাডমিট হওয়ার পরে প্ল্যান থাকে যে হায়ার স্টাডিজে যাব। তো রিসার্চটা অনেকটা হেল্প করে থাকে, যে হায়ার স্টাডিজে কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্টের ভিতরে রিসার্চ একটা হচ্ছে পয়েন্ট। যে যদি কারো রিসার্চ থাকে বা পাবলিকেশন থাকে, তাহলে তারা আসলে হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিছুটা প্রায়োরিটি পায়। ঠিক আছে। অ্যান্ড র্যাঙ্ক ইউনিভার্সিটি, অবশ্যই আপনার যদি কোনো ভালো রিসার্চ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে আসলে ভালো ইউনিভার্সিটির দিকে আপনার যাওয়ার চান্স থাকবে। মানে আপনি হচ্ছে টপ নচ ইউনিভার্সিটিতে কি করতে পারবেন, অ্যাপ্লাই করার সুযোগ। সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন মিনিমাম ক্রাইটেরিয়া দিয়ে, বাট আপনার যত রিসার্চ প্রোফাইল ভালো হবে, আপনি তত বেটার ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার অপরচুনিটি থাকবে। অ্যান্ড অলসো যেটা মেন থিং, সেটা হচ্ছে আপনি যদি টিচিং প্রফেশনে যেতে চান, নট অনলি টিচিং প্রফেশনাল, একাডেমিক প্রফেশনাল ধরতে পারি, বা হচ্ছে রিসার্চ নিয়ে যদি কেরিয়ার ধরি, নাওয়েডেজ অনেক ধরনের কি হয়েছে, রিসার্চ রিলেটেড জব ক্রিয়েট হয়েছে। আমরা কিছুদিন আগেও দেখতাম যে যদি সিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য দুইটা জব, একটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট যায়, মানে হচ্ছে একটা হচ্ছে ওয়েব ইঞ্জিনিয়ারিং, ওয়েব ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার থাকে, আর একটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট থাকে। বাট নাওয়াডেজ আমরা কিছু জব দেখতে পাচ্ছি যে ডাটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডাটা অ্যানালিটিক্স, হ্যাঁ ডাটা অ্যানালিস্ট থাকে। এই ধরনের কিছু জব তৈরি হচ্ছে, এবং আরো কিছু আছে যে বিজনেস ইন্টেলিজেন্স, পাওয়ার বিআই এক্সপার্ট হলে কিছু জব ক্রিয়েট হচ্ছে। সো এগুলো আসলে অবশ্যই যে রিসার্চের জন্য থেকে আসে, এই জবগুলো ক্রিয়েট হয়েছে বেসড অন দা কারেন্ট টেকনোলজি, এমএল, মেশিন লার্নিং, ডিপ লার্নিং অর এআই যেগুলো আমরা বলি, কম্পিউটার ভিশন, সেগুলো থেকে হচ্ছে। এবং কোনো পার্টিকুলার বিষয়ে আমরা আসলে স্পেশালাইজড হতে পারি, যত ধরনের আসলে পলিসি মেকিং হয় বা এগুলোতে আমরা আসলে বেস্ট পলিসি মেকিং এর যে ডিসিশন গুলো, এগুলো আমরা আসলে রিসার্চ বেসড করেই নিয়ে থাকি। অ্যান্ড প্রমোশন, আপনি যদি আসলে টিচিং প্রফেশনে থাকেন, তাহলে অবশ্যই আপনার আসলে কিছু সার্টেন নাম্বার পেপার লাগে, একটা দুইটা তিনটা পার্টিকুলার পজিশনে আপনাকে প্রমোট হওয়ার জন্য।
অ্যান্ড এই যে একটু আগে বলতেছিলাম যে প্রফেশনাল ক্ষেত্রে ডাটা সায়েন্টিস্ট, রিসার্চার, একাডেমিয়া। সো এইগুলো হচ্ছে আমার আসলে রিসার্চ থেকে আমি আসলে কোন কোন কেরিয়ার পাথে যেতে পারি বা আসলে কিভাবে বেনিফিট হতে পারি। তো এইগুলোই আমাকে আসলে মোটিভেট করবে টু কন্ডাক্ট এ গুড রিসার্চ। ঠিক আছে? তো আমি জাস্ট সিম্পলি এক ধাঁচে বলে যেতে চাই না। যদি কারো যদি মনে হয় যে আমার এখানে একটা কোয়েশ্চেন করা দরকার, ইউ ক্যান ইন্টারাপ্ট মি। ঠিক আছে? একদম শেষে যে আমরা কোয়েশ্চেন নিব এমনও না। আমি চাচ্ছি যে একটু ইন্টারেক্টিভ হতে পারে। কারো যদি মনে হয় যে এখনই কোয়েশ্চেন করা দরকার ইন দ্য মিন টাইম সেশন, তাহলে করতে পারেন। হ্যাঁ? নাহলে একটু বোরিং হবে। আমি বলেই যাব, আপনারা আসলে শুনে যাবেন। হ্যাঁ? সো এখন চলেন আহ আমরা একটা রিসার্চ কিভাবে শুরু করতে পারি। শুরু করার ক্ষেত্রে আমি আসলে টোটালি ৮ টা স্টেপে ভাগ করেছি। যা আমরা একটা রিসার্চ করতে চাইলে এই ৮ টা স্টেপ ফলো করতে পারি। ফার্স্ট স্টেপ হচ্ছে আমি আসলে ফিল্ডটা চুজ করব। এখন ফিল্ডটা কি? আমি যদি ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হই, আমি যদি সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হই, আমি যদি সিভিল ইঞ্জিনিয়ার বা এনএফই হোয়াটএভার যে ফিল্ডের যে ডিপার্টমেন্ট বা ডিসিপ্লিনারি স্টুডেন্ট হই না কেন, আমার জন্য কিন্তু কি থাকবে? ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড থাকবে। আমি কিন্তু চাইলেই কি করব না, আমি ডেভেলপমেন্ট স্টাডিজের রিসার্চ করব না। আমি সিএসসি তে পড়ে আমি কিন্তু ট্রিপলি রিলেটেড রিসার্চ, হ্যাঁ, আপনি ওন ইন্টারেস্টটা করতে পারেন। বাট ফার্স্ট চয়েস থাকা উচিত আপনার নিজের ইন্টারডিসিপ্লিনারি যেসব কি হয় ফিল্ড হয় সেগুলো থেকে একটা চুজ করা। এখন আমি যদি বলি আসলে কি কি চুজ ফিল্ড হতে পারে, তা আমি যদি একটু ব্রড ফিল্ডে চিন্তা করি তাহলে আমার আসলে ফিল্ডটা হবে কি, আমার হচ্ছে পার্টিকুলার একটা সেক্টর, সেটা হেলথ সেক্টর হতে পারে, ঠিক আছে, ট্রান্সপোর্ট হতে পারে, এনভায়রনমেন্ট হতে পারে, ঠিক আছে। তারপরে সেটা আমার আরো অনেকগুলো সেক্টর হতে পারে। আমি তো হেলথ সেক্টর বললাম, এনভায়রনমেন্টাল বললাম, এগ্রি সেক্টর হতে পারে, মানে আমার ফাইন্যান্স হতে পারে, যে কোনো ফিল্ড যেগুলো আমার আসলে কি ফিল্ড, সেইগুলো ফিল্ড থেকে আমি আসলে একটা চুজ করতে পারি। তার মানে কি, আমি যদি এখন চিন্তা করে দেখি যে আমি আসলে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, বা আমি যদি ধরলাম আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তাহলে আমাকে চিন্তা করতে হবে কি, যে আমি আসলে যে ফিল্ডটা চুজ করব সেটা যাতে আমি কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে পারি। সেটা এমন না যে কোনো একটা সার্ভে করলাম এবং সেই সার্ভে করে আমি কি করলাম, কোনো একটা রেশিও স্ট্যাটিস্টিক্যাল বা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্যাল প্রেজেন্ট করে দিলাম, যে সিম্পল, যে আমি কি রিসার্চ করতে চাই কি করতে চাই না। সো আমি একটা যদি কোয়েশ্চেন ছুড়ে দেই, তাহলে এইটার করসপন্ডিং এ কিন্তু আমার এখানে যে পার্টিসিপেন্ট আছে তারা রেসপন্স করবে, কেউ ইয়েস দিবে, কেউ নো দিবে। সো আমি যদি এটাকে প্রেজেন্ট করতে চাই যে 40% আর উইলিং টু কন্ডাক্ট দ্য রিসার্চ and 60% আর নট উইলিং টু ডু, তো এটা যদি আমি বলে দেই তাহলে কিন্তু এটা একটা ডেসক্রিপটিভ রিসার্চ হয়ে গেল। আমার এখানে কিন্তু কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার আসলো না। সো দ্যাটস ওয়াই আমি যদি ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে একটু চিন্তা করে দেখি, তাহলে আমি আসলে ওই ফিল্ডে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে পারি, সেই ফিল্ডটা চুজ করব। সো আমি এখান থেকে ধরেন আমি সাপোজ একটা ধরে নিলাম যে ভেরি সিম্পল, যে আমি আসলে কি করতে চাই, কোভিড নিয়ে কাজ করতে চাই, কোভিড ডিটেকশন নিয়ে কাজ করতে চাই। তাহলে আমার কি, আমার ফিল্ডটা হয়ে যাবে হেলথ কেয়ার, যে আমি আসলে হেলথ নিয়ে কাজ করতেছি, তাই না? কোভিড ডিজিজটা তো অবশ্যই একটা কি, কোভিড যে ভাইরাসটা আছে সেটা কিন্তু আমার একটা হেলথ রিলেটেড ইস্যু। তাহলে আমাকে চুজ করতে হবে হেলথ। এখন আমাকে আসলে চেক করতে হবে এই চুজ ফিল্ডের পাশাপাশি আমাকে আসলে চেক করতে হবে অ্যাভয়েলেবল ওয়ার্ক। এখন দেখতে হবে যে এই যে কোভিড নিয়ে যে যারা কাজ করেছে সেগুলোর করসপন্ডিং কি কি ওয়ার্ক আছে। এখন আমি যে কোভিড নিয়ে যদি ওয়ার্কে যাই সেখানেও আসলে আমি কি পাবো, মাল্টি ডিসিপ্লিনারি ওয়ার্ক পাবো। সেখান থেকে তাহলে আমাকে কি করতে হবে, সেম ওয়েতে আমি যদি কম্পিউটার সায়েন্সের চিন্তা ভাবনা করি তাহলে কম্পিউটার সায়েন্সের ডোমেইনে আমাকে যেতে হবে। সেখানে এখন আমি আসলে কম্পিউটার সায়েন্সের কি কি টেকনোলজি নিয়ে পেপার হয়েছে সেইগুলো নিয়ে কিন্তু আমি আসলে কি করতে পারি, আমি অ্যাভেলেবল ওয়ার্ক গুলোকে কি করতে পারি, চেক আউট করতে পারি, যে আসলে কি কি কাজ হয়েছে অলরেডি। কারণ আমি একটা ফিল্ড চুজ করে ফেলেছি, অথবা ফিল্ড অর ডোমেন বলি আমরা, সেটা যদি চুজ করে ফেলি, সেটা করসপন্ডিং এ কিন্তু আমাকে এখন দেখতে হবে যে আমি আসলে কি কি কাজ হয়েছে। কারণ এটা কেন দেখতে হবে সেকেন্ড নাম্বার স্টেপে, কারণ ধরেন আমি যদি একটা মোবাইল বানাই, ধরেন অপ্পো কোম্পানি একটা মোবাইল বানিয়েছে 10,000 টাকা দিয়ে, যেখানে প্রসেসর স্ন্যাপড্রাগনের ইউজ করেছে এবং 20 মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে। এখন আমি যদি আরেকটা কোম্পানি ধরেন এক্স আমি নিজে বানাতে চাই, সেটা যদি আমি এখন 22,000 টাকা দিয়ে 15 মেগাপিক্সেলের ক্যামেরা দেই, মানুষজন কিন্তু কি করবে না, আমার সলিউশনটা নিবে না, তাই না? তার মানে কি আমাকে কি করতে হবে, এই যে এক্সিস্টিং যে 20,000 টাকার যে মোবাইলগুলো যে ধরনের ফিচার্স দেয়, সেই ফিচার্সকে আমাকে বিট করতে হবে, তাহলে আমি কি করতে পারবো, আমার টার্গেট অডিয়েন্সকে রিচ করতে পারবো। সেম ওয়েতেও এই রিসার্চের ক্ষেত্রেও
আমার আসলে প্রত্যেকটা রিসার্চার একাডেমিশিয়ান কিছু পার্টিকুলার তাদের সলিউশন প্রোভাইড করেছে। তারা তাদের প্রপোজ টেকনোলজি বা ম্যাথোলজি থ্রুতে তারা কোনো একটা সলিউশন প্রোভাইড করেছে। সেই সলিউশনগুলোকে আমাকে কি করতে হবে, ভাবতে হবে। সেই সলিউশনগুলোকে একটু অ্যানালাইসিস করে আমাকে বের করতে হবে হোয়াট ইজ দ্য রিসার্চ গ্যাপ। রিসার্চ গ্যাপটা কি? রিসার্চ গ্যাপটা হচ্ছে কি, এই পার্টিকুলারলি তারা যেসব কাজ করেছে তাদের মধ্যে থেকে কোনো একটা লিমিটেশন খুঁজে বের করা, যে তারা আসলে এই ফিল্ডটার উপর কোভিড নিয়ে কাজ করেছে, সেই কোভিড নিয়ে যে কাজ করার থ্রুতে তারা তো অনেক ধরনের পাবলিকেশন বা অনেক ধরনের আউটকাম বের করে নিয়ে আসছে, বাট আরো কি কি প্রবলেম হতে পারে। তো সিম্পলি আমি যদি চিন্তা করে দেখি যে কোভিড নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে সেই কোভিড এর অনেক ধরনের ভ্যাকসিন বের হয়েছে, মাল্টিপল ভ্যাকসিন বের হয়েছে। এখন মাল্টিপল ভ্যাকসিন কি সবার জন্য অ্যাপ্লিকেবল কিনা সেটা আমাকে দেখতে হবে। কারণ আমার যে একটা শীত প্রধান কান্ট্রি যদি হয়, সেই কান্ট্রির যে মানুষের ইমিউনিটি সিস্টেম আর আমার বাংলাদেশি মানুষের ইমিউনিটি সিস্টেম সেম না। যদি সেম না হয়ে থাকে, তাহলে আমার কিন্তু যে ভ্যাকসিন সলিউশন আমি প্রোভাইড করতেছি সেটা কিন্তু আমাকে কি করতে হবে, স্পেসিফিকে যেতে হবে। এবং জেনারেলাইজও যেটা যাওয়া যেতে পারে, বাট স্পেসিফিক সলিউশনও দেওয়া লাগতে পারে অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাকে আসলে এক্সিস্টিং ওয়ার্ক বা অ্যাভেলেবল ওয়ার্কগুলোকে একটু অ্যানালাইসিস করে করতে হবে, যার থ্রুতে আমি আসলে দেখতে পারি রিসেন্ট কি কি ট্রেন্ড আর রিসেন্ট কি কি টেকনোলজি দিয়ে কোভিড ডিটেকশন করা হচ্ছে বা কোভিড নিয়ে কাজ করা হচ্ছে, এবং তাদের ছোট ছোট কি লিমিটেশন আছে, আমি একটা দুইটা লিমিটেশনকে আইডেন্টিফাই করতে পারি, দ্যাট ইজ মাই রিসার্চ গ্যাপ। অ্যান্ড এইটাই আমাকে কি করবে, সামনের দিকে নিয়ে যাবে যে আমার রিসার্চ স্কোপ হিসাবে, যে আমি এটা কাজ করতে পারি। সো ওকে ফাইন, সেকেন্ড নাম্বার স্টেপ যখন আমি করে ফেললাম, অ্যাভেলেবল ওয়ার্ক যখন করে ফেলতেছি অ্যানালাইসিস, থার্ড স্টেপে গিয়ে আমাকে কিছু ফর্মুলেট হাইপোথিসিস করা লাগবে। সো হাইপোথিসিস কি? ইটস এ কাইন্ড অফ, আমি বাংলা বলে দিই, অনুমান করা। অনুমান করা মানে কি, আপনি কি এস্টিমেট করা, বা আপনি কোনো কিছু আমরা কথা বলার সময় অনেক সময় বলি যে আপনি হাইপোথেটিক্যাল কথাবার্তা বলবো না, লেজিট কথাবার্তা বলো। তার মানে কি হাইপোথেটিক্যাল কথাবার্তা, আমি যদি বলি যে কোভিড ডিটেকশন কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করা যায়, আমি একটা রিসার্চ কোয়েশ্চেন ছুড়ে দিলাম। বা মেশিন লার্নিং দিয়ে কি, বা ডিপ লার্নিং দিয়ে কি, বা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট দিয়ে কি আমরা কোনো ধরনের, বা ক্লিনিক্যাল টেস্ট দ্বারা কি আমরা কোভিড ডিটেকশন করতে পারি? সো আমি যে এই যে রিসার্চ কোয়েশ্চেন ছেড়ে দিচ্ছি, এইটাকে আমি আসলে কিছু রিসার্চ কোয়েশ্চেন বা কিছু ফর্মুলেট করতে পারি যে মেশিন লার্নিং দিয়ে কোভিড ডিটেকশন করা যায়, আমি এটা একটা এস্টিমেট করলাম। সো আমার এটা কিন্তু একটা রিসার্চ কোয়েশ্চেন তৈরি হলো, যেটা আমি আসলে পরবর্তীতে এক্সপ্লোর করব, তা আদৌ আসলে সেটা কি করা যায় কিনা, কাজ করে কিনা। সেই কাজ করে কিনা সেটাই আমাকে আসলে খুঁজে বের করাটাই হবে আমার আউটকাম অফ রিসার্চ। সো আমি যদি একটা ফর্মুলা হাইপোথিসিস করে ফেলি, দেন এর করসপন্ডিং আমাকে আসলে কি করতে হবে, রিসার্চটাকে ডিজাইন করতে হবে। এখন রিসার্চটা ডিজাইন কি হতে পারে, ওই যে শুরুতে বলতেছিলাম যে এক একটা ডোমেনের বা এক একটা ফিল্ডের রিসার্চের ডিজাইনটা এক এক রকম হয়ে থাকে, এক এক রকমের ম্যাথোলজি ডিজাইন হয়ে থাকে। সো ম্যাথোলজিটা কি? ম্যাথোলজিটা হচ্ছে আপনার ওয়ার্কিং প্রসেস, বা আপনি কিভাবে কাজ করবেন সেটাকে আসলে কি বলা হয়ে থাকে, ম্যাথোলজি বলা হয়ে থাকে। তো আপনার এক এক ধরনের রিসার্চের এক এক ধরনের ডিজাইন হয়। ধরেন আমি যদি কিছু ডাটা কালেক্ট করব, যে ডাটাটা আপনার ভয়েস ডাটা কালেক্ট করবে, তাহলে কি আমি তার কাছ থেকে কি ইমেজ কালেক্ট করার জন্য তাকে কি আমি মানে কিছু বলবো না। তার মানে কি আমার ডাটার উপর বেস করে কিন্তু আমার ডাটা কালেকশন প্রসেসটা চেঞ্জ হবে। সেটা ইমেজ বেস ডাটা হতে পারে, অডিও বেস ডাটা হতে পারে, মেডিকেল এর কোনো ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন আউটকাম ডাটা হতে পারে, ঠিক আছে, বিভিন্ন ধরনের ডাটা হতে পারে। এটার উপর ডিপেন্ড করে আমি আসলে কি করব, রিসার্চটাকে ডিজাইন করব, যে আমি আসলে সার্ভে করব, না আমি হচ্ছে ক্লিনিক্যাল ডাটা কালেক্ট করব, না আমি হচ্ছে ইমেজ ডাটা কালেক্ট করব, অথবা আইওটি সেন্সর ডাটা কালেক্ট করতে পারি। আবার অনেক ধরনের ডাটা আছে যেগুলো আসলে হেলথ রিলেটেড কিছু ডিভাইস ক্রিয়েট করে ডাটা কালেক্ট করা যেতে পারে। তার মানে ডিফারেন্ট ডিফারেন্ট ডাটা কালেকশনের উপর ডিপেন্ড করে আমাকে আসলে রিসার্চটা ডিজাইন হবে, এবং আমি আসলে কোন টেকনোলজি নিয়ে কাজ করতে চাই সেটার করসপন্ডিং আমাকে কি করতে হবে, একটু রিসার্চটাকে ডিজাইন করতে হবে। তাই আমি আসলে প্রত্যেকটা ফেজে কি করতে চাই এবং কিভাবে আমি আগাতে চাই, এইটার করসপন্ডিং এ আমি আসলে ডাটা কালেকশনে নেমে যাব। এবং আমি আসলে ডাটাগুলো বললাম যে ডাটা মডালিটি কি কি হতে পারে, এক্সরে, মানে আমি যদি একটু ইমেজ হতে পারে, সিএসভি বা এক্সেল ফরম্যাটের ডাটা হতে পারে, অডিও ডাটা হতে পারে, ফ্রিকোয়েন্সি ডাটা হতে পারে, ভিডিও ডাটা হতে পারে, অনেক ধরনের আমার ডাটা টাইপ আছে।
ঠিক আছে, সেই ধরনের ডাটাগুলোকে আমাকে কি করতে হবে, কালেক্ট করতে হবে। এন্ড আমি আসলে যে ডাটাগুলোকে পাবো তার করসপন্ডিং আমাকে আসলে কি করতে হবে, ডাটাটাকে অ্যানালাইসিস করতে হবে। যে আমি আসলে যে ধরনের ডাটা পাইলাম সেই ডাটাগুলো থেকে আমি কোনো ধরনের বার্ডিকে যেতে পারি কিনা, অ্যানালাইসিস করে কোনো ফাইন্ডিংস পাচ্ছি কিনা, সেটা আমি আসলে ডাটা অ্যানালাইসিসের থ্রুতে যেতে পারি। এন্ড ফাইনালি আমি কি করব, ওই ডাটাগুলোকে আসলে ইন্টারপ্রেট করব, বিভিন্নভাবে ক্রিটিসাইজ করতে পারি। আমার নিজের কিছু কাজের লিমিটেশন থাকতে পারে, নিজের কিছু কাজের ফাইন্ডিংস থাকতে পারে এবং ফিউচার স্কোপ থাকতে পারে। সেগুলোকে আমি কি করব, সুন্দরভাবে রিপোর্ট করে ফাইনাল যে স্টেপটা সেটা হচ্ছে পাবলিকেশনে যাওয়া। তার মানে আপনি দেখেন, আমি যদি একটা রিসার্চ করতে চাই, তার মানে এখানে কিন্তু আমার এই 7টা স্টেপ পাড়ি দিয়ে তারপরে আমাকে কি করতে হবে, পাবলিকেশনে যেতে হবে। তার মানে আমি শুরুতেই কি করতে পারবো না, কনফারেন্স অ্যাটেন্ড করতে পারবো না, বা জার্নালে পেপার সাবমিট করতে পারবো না। মানে যেখানে পেপার আসলে সাবমিট করতে হয় সেখানে আমি কি করতে পারবো না, কাজ করতে পারবো না। তার মানে আমাকে এই 7টা স্টেপ আগে কমপ্লিট করতে হবে, কিছু না কিছু ফাইন্ডিংস নিয়ে আসতে হবে, প্রপোজ সলিউশন থাকা লাগবে। দেন আমি সেটাকে রিপোর্ট ডকুমেন্টেশনে নিয়ে গেলে দেন আমার আসলে জার্নাল কনফারেন্সের বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, সেই ধরনের স্ট্রাকচার ফলো করতে হয় এবং তাদের স্কোপ, মানে তাদের আসলে কি কি ফিল্ডের উপর তারা রিসার্চ পেপার অ্যাকসেপ্ট করবে, সেই ধরনের ফিল্ডে আমাকে পেপারটাকে অ্যালাইন করে লিখে তারপরে জমা দিতে হবে। এই ছিল আসলে আমার 8টা স্টেপ। এই স্টেপগুলো যদি আমি ফলো করি তাহলে আমার মনে হয় অ্যাজ এ বিগিনার আমার আসলে প্রবলেম ফেস হবে না, যে আমি আসলে কিভাবে রিসার্চটাকে শুরু করতে পারি। হ্যাঁ, অ্যান্ড অনেকেরই আসলে রিসার্চ পেপার খুঁজতে অসুবিধা হয়, যে আমরা আসলে রিসার্চ পেপার কোথায় কোথায় খুঁজতে পারি। তো আমার হচ্ছে গুগল স্কলার ইজ ওয়ান অফ দ্যাম। গুগল আমরা যেরকম ইউজ করি সার্চ ইঞ্জিন হিসাবে, গুগল স্কলার হচ্ছে রিসার্চ পেপার খোঁজার একটা সার্চ ইঞ্জিন, যেখানে গিয়ে আপনি যদি পার্টিকুলার টপিক লিখে সার্চ করেন তাহলে আপনি ওই রিলেটেড পেপারগুলোকে আপনি খুঁজে পাবেন। অ্যান্ড সায়েন্স ডিরেক্ট ইজ অ্যানাদার পাবলিশার, যেটা আমরা ইলসবের আন্ডারে থ্রোতে ধরে থাকি, এটা একটা জার্নাল পাবলিশার, সেখানে আমরা পেপারগুলো, রিসার্চ পাবলিকেশন গুলো খুঁজে বের করতে পারি। রিসার্চ গাইড একটা প্রোফাইল, আমরা যেরকম সোশ্যাল মিডিয়া প্রোফাইল মেনটেন করি বা হচ্ছে লিঙ্কডিন প্রোফাইল মেনটেন করি প্রফেশনালের জন্য, অ্যাজ এ রিসার্চার আমরা রিসার্চ গেট প্রোফাইল মেনটেন করি যাতে আমাদের নিজেদের রিসার্চ গুলোকে সেখানে অ্যাড করতে পারি এবং সেখানে থ্রুতে আমাদের আসলে রিসার্চ প্রোফাইলটাকে ভিজিবল করতে পারি টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড। And Web of Science is another publisher. IEEE Explore আমরা খুব বেশি মনে হয় শুনে থাকি। IEEE and also Springer, there's the publisher. So কি ডিফারেন্সটা কি, সায়েন্স ডিরেক্ট, ওয়েব সায়েন্স, IEEE বা স্প্রিঞ্জার এর ভার্সেস গুগল স্কলার? সেটা হচ্ছে সায়েন্স ডিরেক্টে শুধু সায়েন্স ডিরেক্টের পেপার গুলোই পাবো যেগুলো আসলে ওই পাবলিশার পাবলিশ করেছে। ওয়েব অফ সায়েন্স যারা ইন্ডেক্সিং হয়েছে ওই ধরনের পেপার পাবো। IEEE তে শুধু IEEE তে যেসব পাবলিশ হয়েছে সেগুলো পাবো। বাট গুগল স্কলার ইজ এ জেনারেল সার্চ ইঞ্জিন ফর দ্য অল রিসার্চ। তার মানে আপনি গুগল স্কলারে সব ধরনের পাবলিশে পেপার পাবেন। অ্যান্ড অনেক সময় কি হয়, যে আমরা যখন রিসার্চ পেপার অ্যাক্সেস করতে চাই বা ডাউনলোড করতে চাই, সামটাইমস আমাদের আসলে রিসার্চ পেপার গুলোর আসলে পাবলিকেশনের মধ্যে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে ওপেন অ্যাক্সেস আর একটা হচ্ছে সাবস্ক্রিপশন অপশন। সো ওপেন অ্যাক্সেসটা কি বলে, ওপেন অ্যাক্সেসটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া, সবাই ডাউনলোড করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। আর সাবস্ক্রিপশন বেসটা হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি তাদের কাছ থেকে কি করেছে, সাবস্ক্রিপশন কিনেছে, তখন ওই ইউনিভার্সিটির ইমেল দিয়ে কি করতে পারে, তারা ওই পাবলিশারের পেপারগুলোকে অ্যাক্সেস করতে পারে। এইটার একটা বাইপাস ওয়ে আছে সাইহাব। নাওএডেজ সাইহাবের অল্টারনেটিভ মনে হয় কিছু একটা আসছে, আমি রিকল করতে পারতেছি না নামটা। সাইহাব দিয়ে অল্টারনেটিভ দিয়ে সার্চ করলে আসবে, কারণ সাইহাবে কিছুদিন যাবত লাস্ট মনে হয় 2022-23 পরে থেকে আর কোনো আপডেট পেপার পাচ্ছে না, মানে রিসেন্ট পেপার ডাটাবেজে অ্যাড হচ্ছে না। আমরা যেসব পেপার আসলে অ্যাক্সেস করতে পারি না সেই সব পেপারগুলোকে আমরা আসলে সাইহাবে গিয়ে সার্চ করে চেষ্টা করি অ্যাক্সেস করার। যদিও এটা আসলে লিগাল ওয়ে না ইন টার্মস অফ রিসার্চ ইথিক্স, বাট ইন এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমাদের আসলে করতেই হয়, যেহেতু আমাদের ইউনিভার্সিটি গুলোর অ্যাক্সেস থাকে না। ওকে, এখন চলেন আমরা আসলে একটা রিপোর্ট, আমরা কোন একটা প্রজেক্ট করি ইউনিভার্সিটিতে, কোন একটা কোর্স ওয়ার্কের প্রজেক্ট করি, সেটার একটা রিপোর্ট জমা দিতে পারে, অনেক কোর্স টিচারই আছে, সেগুলো আমরা আসলে রিপোর্ট করি, যেমন একাডেমিক রিপোর্ট, ইভেন্ট রিপোর্ট থাকে। আমরা সেখানেও আমাদের টাইটেল থাকে, ইন্ট্রোডাকশন থাকে, আমরা কি কাজ করেছি, মেথডস ওয়ার্কিং প্রসিডিওর থাকে, রেজাল্ট পাই, কনক্লুশন থাকে। তাহলে তো একটা রিসার্চ পেপার কি এই সেম জিনিসই থাকে? না, রিসার্চ পেপারটা আপনাকে একটু ব্রডলি এক্সপ্লোর করতে হয়, কারণ ওখানে যেটা একটা
টার্ম থাকে সেটাকে আসলে কম্পারেটিভ স্টাডি বলতে একটা টার্ম আছে, যেটা আসলে ওই যে আমরা যে সেকেন্ড নাম্বার স্টেপ ছিল অ্যাভেলেবল ওয়ার্ক, সেই ওয়ার্কের সাথে আমাদের যে প্রপোজ ওয়ার্কটা আছে সেটার আমরা আসলে কম্পেয়ার করি, যে আমরা আসলে কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারছি। এটা কিন্তু আমার আসলে কি থাকে না, একাডেমিক যে রিপোর্ট বা কোর্স ওয়ার্কের যে রিপোর্ট সেগুলোতে থাকে না মোস্টলি। অনেক জায়গায় আসলে হয়তো বা কম্পারেটিভ স্টাডিও অ্যাড করে, বাট নট রিলেভেন্ট টু দ্য রিসার্চ। অ্যান্ড রিসার্চে অবশ্যই একটা ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম থাকবে, আমরা দেখবো। অ্যান্ড ফাইনালি তো একটা পাবলিকেশন স্টেজ থাকবেই। তো চলেন এখন আমরা আসলে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিসার্চ পেপার রাইটিং। সো আমরা একটা রিসার্চ পেপারে কি থাকে, কি কি হেডলাইন থাকতে পারে বা রিসার্চ পেপারে কি কি এলিমেন্ট থাকে, সেগুলো একটা লিস্ট ডাউন এখানে করা আছে। সেটা কি কি লিস্ট হতে পারে? ফার্স্ট থিং হচ্ছে আপনার যে কাজটা করেছেন সেই কাজটার একটা সুন্দর টাইটেল থাকবে। তারপরে ওই ফুল কাজটার একটা সামারি, সেটাকে অ্যাবস্ট্রাক্ট বলা হয়ে থাকে রিসার্চের ভাষায়, সেটার একটা অ্যাবস্ট্রাক্ট থাকবে। কিছু কিওয়ার্ড থাকবে আপনার কাজটাকে আইডেন্টিফাই করার জন্য। দেন আপনার কাজের একটা ইন্ট্রোডাকশন থাকবে। দেন লিটারেচার রিভিউ, অ্যাভেলেবল ওয়ার্ক অর রিলেটেড ওয়ার্ক, সিমিলার থিং। তার মানে হচ্ছে কিছু পার্টিকুলার আপনি যে কাজটা করেছেন বা করতে চাচ্ছেন সেটার কিছু রিলেভেন্ট ওয়ার্ক আপনি কি করবেন, রিভিউ করবেন। তা না হলে কিন্তু আমরা আসলে জানতে পারবো না যে কারেন্ট কি টেকনোলজি ইউজ হচ্ছে, কারেন্ট কি গ্যাপটা আছে। এন্ড দেন ম্যাথোলজি থাকবে একটা রিসার্চ পেপারে। দেন এক্সপেরিমেন্টাল রেজাল্ট থাকবে, আপনি আসলে যে মেথডটা ইউজ করেছেন তার উপর বেস করে আপনি আউটকাম পাবেন, ফাইনালি কনক্লুড করবেন। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, রেফারেন্স থাকবে। তো আমরা প্রত্যেকটা টার্মকে একটু একটু করে ভাঙার চেষ্টা করব, দেখি টাইটেলটা কিভাবে দিতে হয়। সো আমরা যদি একটু টাইটেলটা চিন্তা করে দেখি, একটা রিসার্চের মেইন জিনিস হচ্ছে টাইটেল। কেন টাইটেলটা ইম্পর্টেন্ট? আমরা যদি কোনো একটা নিউজ দেখি বা কোনো একটা যে কোনো কিছু দেখি না কেন, অনলাইন মিডিয়া সোশ্যাল মিডিয়া যেখানে দেখি, আমরা যদি টাইটেলটা দেখে স্যাটিসফাই না হই, তাহলে কি আমরা ওই হেডলাইন দেখে ওই নিউজটা পড়তে যাই বা ওই রিসার্চ পাবলিকেশনটা পড়তে যাব? তার মানে একটা অ্যাট্রাকটিভ টাইটেল লাগবে, নট কমপ্লেক্স, বাট একটা টাইটেল লাগবে যে টাইটেলটা ইজি টু আন্ডারস্ট্যান্ড হবে, একটা ইউনিক হবে এবং প্রিসিয়াসলি লেখা থাকবে, যেটা সবাই পড়ে বুঝতে পারবে এবং হোল ওয়ার্ক যেটা আপনি করেছেন সেটার একটা রিফ্লেকশন থাকবে। তার মানে টাইটেলটা আমরা এমন কিছু দিব না যে টাইটেলটা এরকম মুখরোচক হয়ে যাবে বা আমার কাজের সাথে রিলেভেন্ট নাই, বা আমরা চ্যাট জিপিটিতে জেনারেট করবো না এমন ভাবে যেটা কমপ্লেক্স টাইটেল হয়ে যাবে। তার মানে আমার একটা রিসার্চ পেপারের মেইন জিনিস হচ্ছে টাইটেল, যেটা আমরা কি করতে পারি, আমাদের টার্গেট যে রিসার্চার আছে বা রিডার্স আছে তাদেরকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি। যেমন আমি যদি বলি নিউজ মিডিয়ার টাইটেল থাকে যে এআই রিপ্লেস দ্য হিউম্যান। সো আমি যদি এইটা লিখি, এইটা দিয়ে কিন্তু আমি কি করতে পারবো, আমি কিন্তু একটা নিউজ মিডিয়া ব্লগ করতে পারবো, মানে আমি নিউজ পেপারে আমার রাইট আপ দিতে পারবো বা সাইন্টিফিক রাইট আপ দিতে পারবো। ঠিক আছে, বাট ইটস নট এ রিসার্চ টাইটেল। রিসার্চ টাইটেল আমি তখনই বলতে পারবো যখন আমি কোন একটা ম্যাথোলজির থ্রুতে দেখাতে পেরেছি যে ইআই হিউম্যানকে রিপ্লেস করেছে, তখন আমার ওই কাজটাকে বুঝাবে। So আমি এরকম মুখরোচক কোনো একটা টাইটেল দিয়ে দিব না যেটা আমার কাজের সাথে রিলেভেন্ট না এবং কাজটাকে রিফ্লেক্ট করে না। সো এর জন্য টাইটেলটাকে অবশ্যই সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব, যাতে আমার কাজটাকে ফুল ওয়ার্কটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করে। অ্যান্ড টাইটেলটা পড়ার পরে মানুষ যেটা দেখবে ফার্স্ট থিং, সেটা দেখবে আপনার অ্যাবস্ট্রাক্ট। কারণ একটা রিসার্চ পেপার অনেক লেন্দি হতে পারে, শর্ট পেপার হতে পারে, লেন্দি হতে পারে, 10 পেজ, 5 পেজ, 50 পেজ, অনেক বড় বড় আর্টিকেল হতে পারে। বাট মেইন জিনিস যেটা পড়বে মানুষ, অ্যাবস্ট্রাক্টটা পড়ার চেষ্টা করবে, কারণ আপনার অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে আপনার হোল কাজের সামারি। তো আমরা যদি একটা অ্যাবস্ট্রাক্ট একটু লেখার চেষ্টা করি, তাহলে ইউজুয়ালি গুড স্ট্যান্ডার্ডের একটা এক্সট্রাক্ট লিখতে হয় 250 ওয়ার্ডস থেকে 270 ওয়ার্ডস, নট মোর দেন 300 ওয়ার্ডস। ইভেনচুয়ালি কিছু কিছু জার্নালে লিমিটেড করে দেয়, আপনি 220 ওয়ার্ডের উপরে অ্যাবস্ট্রাক্টে লিখতে পারবেন না। তার মানে একটা গুড অপশন হচ্ছে আমরা যখনই হোল কাজের অ্যাবস্ট্রাক্টটা লিখবো, তখন অবশ্যই মেনটেন করব 250 ওয়ার্ডস। 250 ওয়ার্ডস এর বেশি লেখার চেষ্টা করব না, কোনো ধরনের ইনফরমেটিভ কথাবার্তা লিখবো না। সো চলেন আমরা আসলে অ্যাবস্ট্রাক্টটা কিভাবে লিখতে পারি। আমি ফার্স্ট লাইনে লিখতে পারি একটা টেল প্রিসিয়াসলি হোয়াট ইজ ডান। আপনি কি কাজ করেছেন সেটা আপনি ফার্স্ট লাইনেই বলে দিতে পারেন, সামারি আকারে একটা সেন্টেন্স লিখে।
দেন আপনি কি করতে পারেন, 2, 3, 4 নাম্বার লাইনে আপনি ওভারঅল ওয়ার্কটার একটা প্রসেসের শর্টে লিখতে পারেন। ফিফথ, সিক্সথ এন্ড সেভেন্থ নাম্বার লাইনে আপনি বেনিফিশিয়ারি ফিচার্স গুলোকে রিফ্লেক্ট করে লিখতে পারেন। এন্ড ফাইনালি আপনি আপনার যে ডোমেনে কাজটা বা ফিল্ডে করতেছেন, সেই ডোমেনে ওয়ার্কটা কিভাবে কানেক্ট করতেছে সেটা সম্পর্কে আপনি লিখতে পারেন। আরো অনেক ধরনের ওয়ে আছে। আপনি শুরুতেই অ্যাবস্ট্রাক্ট লেখার ক্ষেত্রে প্রবলেম স্টেটমেন্ট দিয়ে শুরু করতে পারেন। দেন আপনি আপনার ইন্ট্রোডিউস করতে পারেন আপনার সলিউশনটা এগেইনস্ট দ্য প্রবলেম স্টেটমেন্ট। সো এটা একটা আমি বলতে পারি মিনিমাম স্ট্যান্ডার্ড, যে আপনি এই 8টা থেকে 9টা লাইন বা 10টা লাইন লিখবেন, বা মোর দেন 10 লাইনস হতে পারে, বাট নট মোর দেন 250 অর 70 ওয়ার্ডস, বা অ্যাবস্ট্রাক্টে এইভাবে লেখার চেষ্টা করবেন। তাহলে আপনার কাজটা মানুষ পড়বে, এবং পড়ে হোল ওয়ার্কটা সম্পর্কে ইন্টারেস্ট গ্রো করবে। অ্যাবস্ট্রাক্টটা এমনভাবে লিখতে হবে যাতে আপনার পেপারটা মানুষ অ্যাবস্ট্রাক্ট পড়ে নিচে ম্যাথোলজি সেকশনে যেতে চায়। আমরা এমন অনেক হয় যে আমরা অনেক আর্টিকেল পড়ি বা কিছু পড়ি, যে অ্যাবস্ট্রাক্টটা পড়ে বুঝে যায় এই আর্টিকেল আমার সাথে অ্যালাইনমেন্ট নেই, ইন্টারেস্ট গ্রো করে না। তার মানে ওই অথর বা রিসার্চার কাইন্ড অফ ফেইলর টু গেইন দ্য রিডার্স, তাই না? তার মানে আমার অ্যাবস্ট্রাক্টটা একটা প্রিসিয়াসলি লিখতে হবে, যাতে আমরা কি করতে পারি, ওই ব্যাপারটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, মানুষ পড়তে ইন্টারেস্ট ফিল করে। তো অ্যাবস্ট্রাক্টের পরে যেটা টার্ম, সেটা হচ্ছে কি ওয়ার্ডস থাকে একটা রিসার্চ পেপারে। তো আমরা যদি একটু বলার চেষ্টা করি কিওয়ার্ডস কি। কিওয়ার্ডস হচ্ছে আপনার রিসার্চটাকে আইডেন্টিফাই করতে পারে এই ধরনের কিছু 5 to 7 or 3 to 7 ওয়ার্ডস এর কিওয়ার্ড লিখতে হয়। আমরা যেরকম গুগল স্কলার বা কোথাও গিয়ে পেপার সার্চ করি, তখন আমরা কিন্তু হোল পেপারের টাইটেল লিখে সার্চ করি না, আমরা সিম্পলি লিখি কোভিড ডিটেকশন ইউজিং মেশিন লার্নিং। তার মানে আমার যদি পেপারটাতে কিওয়ার্ড থাকে কোভিড ডিটেকশন, দেন সেকেন্ডটা যদি থাকে মেশিন লার্নিং, আমার পেপারটা কিন্তু কি হবে, শুরুতেই ট্রিগার হবে, এবং সেই পেপারটা কিন্তু মানুষের কাছে শুরুতেই গুগল স্কলার বা অন্যান্য ওয়েবসাইটে কি করবে, শুরুতেই চলে আসবে। তখন মানুষগুলো কিন্তু আমার পেপারকে আইডেন্টিফাই করতে পারবে। ঠিক আছে? এন্ড কিওয়ার্ডস হচ্ছে মোস্ট ইউজেবল ওয়ার্ডস হতে পারে, আপনার কাজটাকে রিপ্রেজেন্ট করে। এই ধরনের কিছু শব্দ দিয়ে আমরা আসলে কিওয়ার্ড ডিফাইন করতে পারি আমার কাজের ক্ষেত্রে। অ্যান্ড দেন এখন চলেন আমরা ইন ডিপতে চলে যাই। রিসার্চ পেপারের ইন্ট্রোডাকশন আমরা আসলে কিভাবে লিখতে পারি। সো একটা ইন্ট্রোডাকশন যদি লিখতে হয়, মিনিমাম লিখা উচিত, আর একটা মিনিমাম স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি 4টা প্যারা লিখতে পারেন। সেখানে আপনার 4টা প্যারাতে টোটাল 400 to 500 ওয়ার্ডস লিখতে পারেন। ফার্স্ট যে প্যারাগ্রাফটা লিখবেন, সেই প্যারাগ্রাফটা অবশ্যই কভার করবে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার এই কাজের নিডফুলনেস অ্যান্ড ইওর মোটিভেশন। তো তার মানে আমি যদি কোভিড নিয়ে আমি একটা এক্সাম্পল ধরে নিয়েছি শুরুতে, কোভিড, সেই কোভিডটার ব্যাকগ্রাউন্ড থাকবে। তার মানে কোভিডটা কি, কোভিডটা কিভাবে ইফেক্ট ক্রিয়েট করতেছে, বাংলাদেশে কিভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে, মানুষ কিভাবে সার্ভাইভ করতেছে, কতজন মানুষ মারা গিয়েছে, তাই না? কোভিডের কত ধরন আছে, টাইপস আছে, এইগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা কভার করবে নিডফুলনেস, কোভিড এর কারণে অনেক মানুষ মারা যাচ্ছে। তো আমি এই মারা যাচ্ছে তাদেরকে, এই মারা যাওয়া থেকে যদি আমি রক্ষা করতে পারি, এই নিডফুলনেসটা আমার তৈরি হচ্ছে প্রবলেম থেকে, এন্ড মোটিভেট করতেছে টু প্রোভাইড এ বেটার সলিউশন। তার মানে আমাকে একটা বেটার সলিউশন দিতে হবে, যার থ্রুতে আমি আসলে প্যান্ডেমিক কোভিড ডিটেকশনটাকে ইমপ্রুভ এনহ্যান্স করতে পারি এন্ড বেটার সলিউশন নিয়ে আসতে পারি। অ্যান্ড এই যে আমি যে সলিউশন দিতে চাই আমার প্রপোজ টেকনোলজি দিয়ে, সেটা সেকেন্ড প্যারাতে যাবে, এক্সিস্টিং ওয়ার্কের সাথে যাবে। কারণ আমি যদি বলি যে কোভিড ডিটেকশন আমি করে ফেলবো ক্লিনিক্যাল টেস্ট দিয়ে, সেটা আমি আসলে কোথায় জানতে পেরেছি? বা আমি যদি মেশিন লার্নিং বা ডিপ লার্নিং বা এআই দিয়ে আমি কি করে ফেলবো, কোভিড ডিটেক্ট করে ফেলবো, এই তথ্যগুলো আমি আসলে কোথায় পেয়েছি? তার মানে কিছু মানুষ বা কিছু রিসার্চার অলরেডি তারা কাজ করেছে, দ্যাট ইজ মাই জাস্টিফিকেশন টু চুজ দ্য মেশিন লার্নিং অ্যাপ্লাই ইন দ্য কোভিড ডিটেকশন, তাই না? তার মানে আমার কোভিড ডিটেকশনে আমি যে মেশিন লার্নিং ইউজ করতে চাই, সেটা জাস্টিফিকেশন দেবে প্রিভিয়াস এক্সিস্টিং ওয়ার্ক, যেটা থ্রুতে আমি আসলে সেকেন্ড প্যারাগ্রাফটা লিখতে পারি। থার্ড প্যারাগ্রাফটা হয় ইজ ইউর ওয়ার্ক সাকসেসফুল। সো আপনার কাজটা কিভাবে সাকসেসফুল হচ্ছে, কি ইন্ট্রোডিউস করতে চাচ্ছেন কাজের, কি কি টেকনোলজি ইউজ করে আপনি আসলে প্রবলেমটাকে সলভ করেছেন, সেটাকে আপনি এখানে ইন্ট্রোডিউস করে দেবেন। ফোর্থ নাম্বার যে প্যারাগ্রাফটা, সেটা ইটস কাইন্ড অফ অপশনাল বাট গুড প্র্যাকটিস, যা আপনি চাইলে পেপারটার অর্গানাইজেশন দিয়ে দিতে পারেন। দ্যাটস মিন পরবর্তী পেপারটা কি অ্যালাইনমেন্টে আছে, মানে সেকশন 2 কি বলতেছে। সেকশন 2 মানে হচ্ছে পরবর্তী সেকশন বা হেডলাইন গুলো যদি বলেন, মানে হচ্ছে লিটারেচার রিভিউ বা মেথোলজি বা কিভাবে আছে।
তো সেইগুলো হচ্ছে আপনি কি করবেন, ডিসক্রাইব করে দিতে পারেন যে সেকশন 2 ডেমনস্ট্রেট দ্য লিটারেচার রিভিউ, সেকশন 3 প্রোভাইড দ্য ম্যাথোলজি, এরকম একটা অর্গানাইজেশন দিয়ে দিলে ইটস বেটার ফর দ্য রিডার, তারা আসলে বুঝতে পারে যে পরবর্তী সেকশনগুলো যদিও কমন থাকে, বাট এটা দিয়ে যে একটা গুড প্র্যাকটিস। অ্যান্ড দেন আমি যদি বলি লিটারেচার রিভিউ, সো লিটারেচার রিভিউ মিনস হচ্ছে রিলেটেড টু ওয়ার্ক বা অ্যাভেলেবল ওয়ার্ক। সেটার ক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট 500 টু 600 ওয়ার্ডসের ভিতরে লিখি। চেষ্টা করে থাকি মিনিমাম 5টা থেকে 7টা পেপারকে সাইট করার বা রিভিউ করার, যেগুলো আমার কাজের সাথে রিলেভেন্ট। বাট এই যে পেপারগুলোকে আমরা আসলে রিভিউ করে থাকি, এটার কিছু টেকনিক আছে। সেটা হচ্ছে আমরা যখন পেপারটাকে রিভিউ করে নিয়ে আসি, সেখানে আমরা আসলে 3টা জিনিসে মেজর ফোকাস দিই। একটা হচ্ছে তাদের ম্যাথোলজিটা কি ছিল, মানে তারা কি টেকনোলজি ইউজ করেছে, তারা কি রেজাল্ট পেয়েছে, এবং তারা আসলে কি প্রবলেম ফেস করেছে অর লিমিটেশন কি ছিল তাদের। আমরা যদি এই কাজটা, এই 3টা জিনিসটাকে ফোকাস করে রিভিউ করে বের করে নিয়ে আসতে পারি, তাহলে কি আমরা জানতে পারবো যে আসলে তারা কিভাবে কাজটা করেছে, আউটকাম কি পেয়েছে, এবং তারা কি প্রবলেম ফেস করেছে। ওই প্রবলেমটাই আমি আসলে আমার পেপারে কি করতে পারি, সলভ করতে পারি। সো মিনিমাম 5টা থেকে 7টা দিব, এটা আরো বেশি হতে পারে। এবার আমরা যখন লিটারেচার রিভিউ গুলো লিখি, পেপারে অ্যাড করি, তখন আমরা অবশ্যই মেনটেন করার চেষ্টা করি ক্রনোলজিক্যাল অর্ডার। ক্রনোলজিক্যাল অর্ডার মিনস হচ্ছে সময় সাপেক্ষে অর্ডার। তার মানে আমি যখন পেপারগুলোকে লিখে নিচে মানে লিখবো একটার পর একটা রিভিউ করে নিয়ে আসবো, তখন অবশ্যই আমি আসলে 2020-এর পরে 2021, 21-এর পরে 22, এই ধরনের অর্ডারটা ফলো করব। কারণ এই ক্রনোলজিক্যাল অর্ডারটা ফলো করলে আমি আসলে যেটা পাবো সেটা হচ্ছে ওল্ডেস্ট টেকনোলজি টু রিসেন্ট টেকনোলজি আমি সম্পর্কে জানতে পারবো। তো আমি যদি ওই অর্ডারটা ফলো করি, তাহলে কিন্তু আমি আসলে সুন্দরভাবে জেনে যাব যে ওল্ডেস্ট 2020 সালে কি টেকনোলজি ইউজ হয়েছে, তার থেকে আপডেট 2021-এ কি, 22-এ কি, 23, 24, 25, এইভাবে আমি আসলে কিন্তু জানতে পারবো। যদিও আমরা লিটারেচার রিভিউর ক্ষেত্রে এত ওল্ডেস্ট পেপার নেই না, মোস্ট লাস্ট 1 or 2 ইয়ার্স নেই, যদি অনেক বেশি পেপার প্রডিউস হয় ওই ডোমেনে, তাহলে আসলে লাস্ট ইয়ার নিলেই এনাফ। বাট আমরা যদি অনেক কম পেপার পাই ওই ডোমেনে, তাহলে সেক্ষেত্রে আমরা আরো হয়তো প্রিভিয়াস ইয়ারে ব্যাক করি। বাট গুড প্র্যাকটিস লাস্ট 2 ইয়ার্স অর 1 ইয়ার্স নেওয়া পেপার। অ্যান্ড লিটারেচার রিভিউ যখন শেষ হয়ে যাবে, আমি যখন আসলে গ্যাপটা পেয়ে যাব, সেটা করসপন্ডিং আমি আমার আসলে ম্যাথোলজিটাকে ডিজাইন করব। এবং ম্যাথোলজির ক্ষেত্রে আমরা একটা চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা একটা নাম দেওয়ার চেষ্টা করি যে আমরা আসলে কি কাজ করেছি সেটার উপরে, এবং একটা ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করি। তো ওয়ার্ক ফ্লো ডায়াগ্রামটা কি তাহলে? ওয়ার্ক ফ্লো ডায়াগ্রামটা হচ্ছে আমার প্রত্যেকটা ওয়ার্কের স্টেপ বাই স্টেপ প্রেজেন্ট করা, যে আমি আসলে ফার্স্ট স্টেপে কি কাজ করেছি, সেকেন্ড স্টেপে কি কাজ করেছি, থার্ড স্টেপে কি কাজ করেছি, এরকম প্রত্যেকটা স্টেপে কি কাজ করেছি আমার প্রত্যেকটা ওয়ার্কের ফ্লো দিয়ে ডায়াগ্রাম, সেটা আমাকে আসলে হোল রিসার্চটা বুঝতে সুবিধা করে। কারণ আমি ওই ওয়ার্ক ফ্লো ডায়াগ্রামটা দেখলেই বুঝে ফেলতে পারি যে ওই পেপারটাতে কি কাজ হয়েছে। ঠিক আছে? দেন প্রত্যেকটা স্টেপটাকে সুন্দরভাবে এক্সপ্লেন করতে হয়। স্পেশালি থিওরিটিক্যাল কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করতে হয়, যে আপনি আসলে যে টেকনোলজিটা আপনি এখানে ইউজ করেছেন বা নতুন করে ইনভেন্ট করেছেন, সেটা সম্পর্কে আপনি সুন্দর করে এখানে লিখবেন। যে কিভাবে আপনি টেকনোলজিটাকে এনহ্যান্স করেছেন, কতভাবে আপনি এই টেকনোলজিটাকে ইউজ করার ওয়ে বের করেছেন, সেগুলো সম্পর্কে আপনি সুন্দর করে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনটা সুন্দর করে দিবেন। দেন ফাইনালি ইমপ্লিমেন্টেশন দ্য মডেল। সেই ক্ষেত্রে আমরা আসলে মেথড বা অ্যালগরিদম বা কোনো কিছু যেটা টেকনোলজি ইউজ করি, সেটাকে আসলে ইমপ্লিমেন্ট করতে হয়। সেই ইমপ্লিমেন্টের আউটকামটা আমরা পরবর্তী সেকশনে আসলে রিপোর্ট করি, যেটাকে আসলে বলা হয়ে থাকে এক্সপেরিমেন্টাল রেজাল্টস। তো আমরা যদি একটু চিন্তা করে দেখি যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট তাহলে কি, আমরা আসলে যে মেথোলজিটা বা মডেলটা অ্যাপ্লাই করেছি, সেটার ক্ষেত্রে আমার অনেক সময় কি হতে পারে, কিছু এক্সপেরিমেন্টাল ইকুইপমেন্ট লাগতে পারে। যেমন আমি যদি আহ কোভিড ডিটেকশনের ডাটা কালেক্ট করতে চাই, ধরেন আমি কোভিড ডিটেকশনে মাস্ক পরছি কি পরে নাই এটা ডাটা কালেক্ট করতে চাই, তাহলে আমার একটা ক্যামেরা লাগবে ছবি তুলতে গেলে। তো ক্যামেরাটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল সেটআপে যাবে। আমি যে ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি বা যে ধরনের কম্পিউটার ইউজ করে আমি অ্যানালাইসিস করব, বা যে ধরনের আমার প্রসেসর লাগবে, যেটাকে আসলে আমরা অনেক সময় জিপিইউ বলি, হ্যাঁ, সেই ধরনের এই যে এইগুলো আছে, বা আমার আইওটি ডিভাইস ইউজ করা লাগতে পারে। তো এই যে আমি ডিভাইস বা যেগুলো ইউজ করি, সেগুলো আমার আসলে ফার্স্ট প্যারাগ্রাফে আমি লিখে দিতে পারি এক্সপেরিমেন্টাল সেটআপ। বা আমার আসলে মডেলগুলোর আসলে কিছু প্যারামিটার থাকে, ফাংশন, আমি আসলে প্যারামিটার না বলে মডেলে কিছু ফাংশনালিটি থাকে, যে ফাংশনগুলো আসলে আমরা কি করতে পারি,
মাল্টিপল ফাংশনালিটি দিয়ে একটা অপটিমাল মডেল ডেভেলপ করতে পারি, সেটার আসলে কিছু সেট আপ আমরা আসলে শুরুতে বলে দিতে পারি, যে আমরা আসলে কি কি টেকনোলজি বা কি কি ডিভাইস ইউজ করেছে আমাদের রিসোর্সটাকে কন্ট্যাক্ট করার জন্য। দেন এক্সপেরিমেন্টাল আউটকাম, আমরা আসলে কি পেয়েছি সেটা আমরা দিব, এবং আমরা রেজাল্টটাকে সুন্দর করে কম্পেয়ার করব উইথ আওয়ার আমরা যদি একটা একটা মডেল একটা মেথোলজি ইউজ করি, তাহলে একটার সাথে একটা দেখবো মাল্টিপল ওয়েতে কিভাবে আমরা ক্রিটিসাইজ করতে পারি। আর যদি মাল্টিপল মডেল ইউজ করি বা মাল্টিপল টেকনোলজি ইউজ করি, তাহলে সেগুলোর সাথে আমি আসলে কম্পারেটিভ এইখানে দেখাতে পারি। দেন ফাইনালি আমরা কি করতে পারি, কম্পারেটিভ স্টাডি নিয়ে আসতে পারি উইথ আওয়ার আর্লিয়ার স্টাডি অর লিটারেচার রিভিউ, সেগুলোর ক্ষেত্রে আমরা আসলে কি কি অ্যাপ্লাই করে বেটার পারফর্ম করতে পেরেছি সেটা থাকতে পারে। এন্ড একটা ডিসকাশন থাকতে পারে, ডিসকাশনে আসলে আমার সেখানে আমি আমার লিমিটেশন নিয়ে কথা বলতে পারি। ডিসকাশনটা মেইনলি বেসিক্যালি ফোকাস করে থাকি যে আপনার আসলে ওন ক্রিটিসিজম কাইন্ড অফ, যে আপনি আসলে কত ভাবে আপনি আপনার ওই কাজটাকে ক্রিটিসাইজ করেছেন, বা পজিটিভ ইমপ্যাক্ট আছে, সোশ্যাল আছে, বা পলিসি রিকমেন্ডেশন আছে, সেগুলো আপনি আসলে ডিসকাস করতে পারেন। ফাইনালি আপনার কনক্লুশন চলে আসবে পেপারটাকে কনক্লুড করার জন্য, সেটা আমরা আসলে 200 ওয়ার্ডস এর ভিতরে লেখার চেষ্টা করি। ফার্স্ট 1 2 3 নাম্বার লাইন যেটা আছে, সেটাতে আমরা আসলে কি চেষ্টা করি, আমাদের কি কি বেটার পেয়েছি, মানে সামারি অফ দ্য ওয়ার্ক অ্যাজ এ বেটার ফিচার্স দিয়ে বলার চেষ্টা করি। আমরা আসলে কি কি বেটার করতে পেরেছি, ইউনিকনেস, আমরা কি কি প্রবলেম ফেস করেছি, লিমিটেশন হতে পারে, লিমিটেশন নট অনলি ডাটা সেট স্মল, মানে স্মল ডাটা সেট, স্মল ডাটা সেট একটা লিমিটেশন এখন সবাই আমরা বলি। আমি যদি কেউ যদি 10,000 ডাটা কালেক্ট করে আর আমি যদি 1 লাখ করি, আমার ক্ষেত্রে তার সাথে একটা স্মল ডাটা সেট একটা মানে কমন প্রবলেম। আর আমাকে বুঝতে হবে যে ওই ডোমেন বা ফিল্ডে ওই ডাটাটার জন্য ওই ডাটাটা আসলে কতটুকু স্মল না লার্জ, এটা আমি আসলে কিভাবে ডিফাইন করতেছি, অথবা আমি যে মডেলটা ডেভেলপ করতেছি সেই মডেলের জন্য আমার আসলে কত কোয়ান্টিটি ডাটা প্রয়োজন। অনেক সময় আমরা 50টা ডাটা বা 100 ডাটা দিয়ে ডিপ লার্নিং মডেল ইউজ করে বেটার পারফর্ম পেয়ে যাই, 100% অ্যাকুরেসি পেয়ে যাই। বাট ইটস দ্য ডিপ লার্নিং মডেল কিন্তু এই 50টা ডাটার জন্য ওভারফিটিং রেজাল্ট দিতেই পারে, অনেক সময় ওভারফিটিং মানে হচ্ছে ওভার রেজাল্ট দিতে পারে। ঠিক আছে, সেই ধরনের রেজাল্ট দিলে কিন্তু আমরা আসলে করবো না। তো এটা বুঝতে হবে যে আমি আসলে সবসময় লিমিটেশন, আমার ডাটা সেট স্মল ডাটা সেট হতে পারে না, অনেক ধরনের লিমিটেশন হতে পারে, ম্যাথোলজিতে লিমিটেশন হতে পারে, বা প্রপার আইডেন্টিফাই করতে পারে না, অনেক কিছু হতে পারে। এন্ড ফিচার স্কোপ আসবে আমার এই লিমিটেশন থেকেই, বা আমি আসলে এই 5টা মডেল ইউজ করেছি, পরবর্তীতে আমি আরো মাল্টি ডাইমেনশনের অ্যানালাইসিস করতে চাই, মাল্টি মডালিতে অ্যানালাইসিস করতে চাই, অনেকভাবে হতে পারে। ফাইনালি এখন কনক্লুশনে পরে যেটা আসবে সেটা হচ্ছে রেফারেন্স। সো রেফারেন্সটা কি, রেফারেন্সটা হচ্ছে ধরেন আমি যদি কোনো একটা সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ পোস্ট করি, ধরেন সিম্পলি যে আহ, নির্বাচন এত তারিখে, আমি বলে দিলাম, একটা এক্সাম্পল দিলাম। তো আমি যদি এটা বলি, তো আমি এটা যে বলতেছি এটা কিন্তু আমি একটা নিচে কি দিয়ে দিই, সোর্স দিয়ে দিই, যে এটা যে প্রথম আলো পাবলিশ করছে এত তারিখে নির্বাচন। দ্যাটস মিন রেফারেন্সটাও কাইন্ড অফ এরকম সোর্স। আপনি যে ওই যে পয়েন্টে ব্যাকগ্রাউন্ড লিখতেছেন বা লিটারেচার লিখতেছেন বা যে টেকনোলজি আপনি ইউজ করতেছেন, এগুলো কিন্তু আপনি ইনভেন্ট করি নাই। আমরা কি করতেছি, আরেকজনের টেকনোলজি, ইনভেন্টেড টেকনোলজি গুলো আমরা ইউজ করতেছি। তখন এই জিনিসগুলোকে আমরা ইউজ করতেছি, সেটা আমরা ডিরেক্ট নিজেদের নামে চালিয়ে দিতে পারবো না। কি করতে হবে, আমাকে তাকে প্রপার সাইটেশন দিতে হবে বা অ্যাকনলেজমেন্ট দিতে হবে। তার মানে আমি যদি বলি যে মেশিন লার্নিং দিয়ে মিস্টার করিম 98% কনফিডেন্স টু ডিটেক্ট দ্য কোভিড ডিটেকশন, এই যে কথাটা আমি বললাম, এটা কিন্তু আমি মন গড়া বলতে পারি নাই, এটা কোথাও না কোথাও আছে। সেই জিনিসটাকে আমাকে রেফারেন্স হিসেবে অ্যাড করতে হবে। তো রেফারেন্সটার অনেকগুলো স্টাইল আছে। মোস্ট কমন কিছু স্টাইলের মধ্যে হচ্ছে আইট্রিপল আছে, এমএলএ, আপা, শিকাগো, হার্ভার্ড, ভ্যানকুভার, অনেক ধরনের রেফারেন্স স্টাইল আছে যেগুলো আসলে মানুষজন ইউজ করে থাকে। অথবা পার্টিকুলার কনফারেন্স অর জার্নাল সম্পর্কে থাকে, যেগুলো আসলে নিজস্ব টেমপ্লেট থাকে বা নিজেদের সিনটেক্স আলাদা থাকে, যেগুলো আমরা আসলে ফলো করে থাকি। অথবা কাস্টমাইজ রেফারেন্স বানাতে লাগতে পারে অনেক সময়, সেগুলো আসলে সাইট ফর মি দিয়ে আমরা আসলে করতে পারি। সো এই ছিল আসলে একটা রিসার্চ পেপার রাইট আপে কোন কোন হেডার বা সেকশন গুলোতে আমরা আসলে কিভাবে লিখতে পারি, সেগুলো নিয়ে আমার ডিসকাশন ছিল। তো আমি এখন একটু যেটা মুভ করতে চাই সেটা হচ্ছে আসলে আমরা বিভিন্ন সময় অনেকে জানতে চাই যে আমরা আসলে কিভাবে কনফারেন্স খুঁজে পেতে পারি বা জার্নাল খুঁজে পেতে পারি। সো কিছু আপকামিং কনফারেন্স বা আপকামিং জার্নাল গুলো আমরা আসলে খুঁজে পেতে পারি। ইজি চেয়ার আছে, গাইড টু রিসার্চ আছে, ওয়ার্ল্ড কনফারেন্স ক্যালেন্ডার, অল কনফারেন্স অ্যালার্ট, এই ধরনের ওয়েবসাইটে গেলে আমি আসলে আপকামিং কনফারেন্স গুলো পাবো। অথবা জার্নালের ক্ষেত্রেও কিছু
যেমন সায়েন্স ডিরেক্টের ক্ষেত্রে জার্নাল ফাইন্ডার আছে, স্পিন্ডারের ক্ষেত্রে জার্নাল রিকমেন্ডার আছে মনে হয়, উইলির ক্ষেত্রে। এরকম আপনি যদি লিখেন, গুগলে গিয়ে সার্চ করলে আপনি আসলে আপনার অ্যাবস্ট্রাক্ট বা টাইটেল দিয়ে যদি আপনি দেন, তারা কিছু আপনার ওই টাইটেল বা অ্যাবস্ট্রাক্টের থ্রুতে কিছু জার্নাল বা রিকমেন্ড করবে। সো আমরা এগুলো আরো জানবো। আমি আসলে এখানেই শেষ করতে চাই। দেন কিছু রিসার্চ অ্যাকাউন্ট মেনটেন করা যেতে পারে। শুরুতেই রিসার্চ গেট বলেছি, অর্কিড ইজ ওয়ান অফ দ্যাম। অর্কিড আমরা ফলো করতে পারি। আর স্কোপাসটা হচ্ছে বাই ডিফল্ট জেনারেট হয়। স্কোপাস আমরা যত ধরনের কনফারেন্স বা জার্নাল করতে চাই সেগুলোর আমরা যেরকম ইউনিভার্সিটির অ্যাক্রিডিটেশন বলি, যে অ্যাক্রিডিটেশন আছে কি নাই, কনফারেন্স বা জার্নালের ক্ষেত্রে আমরা ওইরকম বলি ইন্ডেক্সিং, যে ওটা আসলে গুড অর ব্যাড